জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ছি বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন অধ্যায়। আজ আমরা পড়ব নবম অধ্যায়। চলো তাহলে শুরু করি নবম অধ্যায়ের পাঠ। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দুটি অংশ যথারীতি আমরা প্রথম অংশের অর্থাৎ বাংলাদেশের 4টি ক্লাস পূর্বেই সমাপ্ত করেছি। বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক 4টি ক্লাস এখানেও সমাপ্ত করেছি। আজকে আমরা বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পঞ্চম ক্লাস অর্থাৎ সম্পূর্ণ বিষয়ভিত্তিক ক্লাসের নবম ক্লাসে পড়ব বাঙালি সংস্কৃতির উৎস এবং প্রাগৈতিহাসিক অনুষ্ঠান। এই প্রাগৈতিহাসিক অনুষ্ঠান কাদের? সঙ্গত কারণেই বাঙালির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে সংস্কৃতি বিষয়ক যদিও কিছু ধারণা নিয়েছি, তারপরেও এখানে যেহেতু আমাদের প্রাগৈতিহাসিক অনুষ্ঠান এবং একটু পেছনে যদি যে সংস্কৃতি কি, ইংরেজি কালচারের বাংলা পরিভাষা সংস্কৃতি উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন সম্পর্কে দ্বান্দ্বিক অবস্থান এবং প্রতি অবস্থান সৃষ্টি করে তার উপর ব্যবহারিক প্রয়োজনের গুরুত্ব অনুযায়ী তৈরি হয় শিল্পকলা, সাহিত্য, আচার সংস্কার, রাষ্ট্রবিধান, দেবকলা, ধর্মপ্রত্যয়, সামাজিক ও পারিবারিক অনুশাসন ইত্যাদি। আর এই সমস্ত কিছুর সমন্বিত ফলশ্রুতি হলো সংস্কৃতি, অর্থাৎ মানুষ হিসেবে মানুষের আসল পরিচয়ই তাহার সংস্কৃতি। আমরা এই যে অংশটুকু পড়লাম সেটি গোপাল হালদারের বই থেকে নেয়া। এরপরও ব্যাপক দৃষ্টিতে দেখলে সংস্কৃতি হলো মানুষের জ্ঞান, আচার আচরণ, বিশ্বাস, রীতিনীতি, নীতিবোধ, চিরাচরিত প্রথা, সমষ্টিগত মনোভাব, সামাজিক প্রতিষ্ঠান এবং অর্জিত কীর্তিসমূহ। প্রিয় শিক্ষার্থী, এই প্রতিটি শব্দ বা প্রতিটি মন্তব্যই বিশ্লেষণের দাবি রাখে। সংস্কৃতি বিষয়ে জানতে গেলে, বুঝতে গেলে এই সংজ্ঞাগুলোকে নিজের মতন করে অনুধাবনের প্রয়োজন। এভাবে সংস্কৃতি বিষয়ক অনেক মনীষী বিভিন্ন মতামত দিয়েছেন, তার মধ্যে থেকে আমরা একজনের মতামত পড়লাম। আরেকটি মতামত পড়েই আমরা সংস্কৃতির আরো অনুপঙ্খ বিচার বিশ্লেষণে অবতীর্ণ হব। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কথাটি বুঝবার প্রয়োজন আছে। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কি চমৎকার! আবারও এই বিষয়ে বলছে, কালচার মানে উন্নত জীবন সম্বন্ধে চেতনা, সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি। সাধারণ লোকেরা ধর্মের মারফতেই তা পেয়ে থাকেন। তাই তাদের ধর্ম থেকে বঞ্চিত করা আর কালচার থেকে বঞ্চিত করা এক কথা। সংস্কৃতি বিষয়ে এমনি আরো অনেক তত্ত্ব রয়েছে, আমরা সেগুলো যার যার মতো করে জেনে নেব। এবারে আসছি সংস্কৃতি কত প্রকার। সংস্কৃতি দু প্রকার, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি কি? জীবন ও জীবিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বস্তুধর্মী সংস্কৃতির উপাদান। পশু শিকারের জন্য আদিম মানুষ তৈরি করেছিল অস্ত্র। জীবন ও জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে বস্তুধর্মী সংস্কৃতি। আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া কামার কুমার,
গোয়ালা, কাঠুরে, দর্জি, ঘরামি, কবিরাজ, ধোপা, নাপিত, চর্মকার, জেলে, ছুতার, স্বর্ণকার, কলু, তাঁতি প্রভৃতি পেশার মানুষ এদেশে বাস করে। কৃষকের ব্যবহৃত বস্তুধর্মী সংস্কৃতির উপকরণ হলো লাঙল, জোয়াল, মই, কোদাল, কাঁচি, নিড়ানি, হুকা, কলকি, ধামা, ঝুড়ি, জাঁতি, সেঁউতি ইত্যাদি। তাহলে বস্তুগত সংস্কৃতি মানে হচ্ছে, যদি আরেকটু বিশ্লেষণ করি, তাহলে যা কিছু ছোঁয়া যায়, ধরা যায়, এরকম সাংস্কৃতিক উপাদান সমৃদ্ধ যে সংস্কৃতি, তাই হলো বস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি। সংস্কৃতির রয়েছে একটি অপার্থিব ও অবস্তুগত দিক। মানুষের বিভিন্ন আচার অনুষ্ঠান, চিত্রকলা, গান, নৃত্য প্রভৃতির মাঝে সংস্কৃতির অবস্তুগত উপাদানের পরিচয় পাওয়া যায়। সাধারণভাবে বলা যায়, বস্তুর বাইরে লিখনগত ও ভঙ্গিগত সৃষ্টি যা কিনা সাহিত্য ও শিল্প গুণান্বিত, সেসবই অবস্তুগত সংস্কৃতি। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সঙ্গীত, লোককথা, প্রবাদ প্রবচন, ছড়া, ধাঁধা, হেয়ালি, লোকবিশ্বাস প্রভৃতি অবস্তুগত সংস্কৃতির উপাদান। বাঙালি সংস্কৃতি। বহু শতাব্দীর ঐতিহ্যকে ধারণ করে গড়ে উঠেছে বাঙালি সংস্কৃতি। বলা হয়ে থাকে, জীবিকা সম্পৃক্ত জীবনের সার্বক্ষণিক ও বহুদা অভিব্যক্তি সংস্কৃতি। এছাড়া স্থান, কাল, পাত্র এবং গোষ্ঠীগত চেতনাও সংস্কৃতির অপরিহার্য অংশ। এক কথায়, মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত সকল কিছুই সংস্কৃতির অঙ্গীভূত। এবার আমরা জানব বাঙালি সংস্কৃতির উৎস বিষয়। বাঙালি সংস্কৃতির উৎস অনুসন্ধান করতে গেলে আমাদের পেছনে তাকাতে হয়। খ্রিস্টের জন্মের প্রায় ৩৫০০ বছর পূর্বে এদেশে আর্যরা এসে বসতি স্থাপন করে। আরো পেছনে তাকালে দেখা যায়, এ ভূখণ্ডে যে জনগোষ্ঠী বসবাস করত, তারা ভেড্ডি নামে পরিচিত ছিল। বাংলার অধিকাংশ মানুষ এই ভেড্ডিদেরই রক্তধারাকে বহন করে চলেছে। ভেড্ডিদের পাশাপাশি এই ভূখণ্ডের মানুষের সঙ্গে মিশেছে মঙ্গোলীয়, শক, পামিরীয় ও বহুজাতির রক্তের ধারা। এ কারণে বাঙালিকে সংকর জাতি বলা হয়। বাঙালি সংকর জাতি বলেই তাদের সংস্কৃতি ও বহুজাতির সংস্কৃতির সংমিশ্রণের ফল। এতে প্রধানত মিশেছে অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয়দের সাংস্কৃতিক ঐতিহ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইসব বিষয়ে আমরা বাঙালির প্রাগৈতিহাসিক পটভূমি কিংবা বাঙালি সংস্কৃতির যে বিবর্তন, সেই অধ্যায়গুলিতে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত পড়েছিলাম। তোমরা সেখানেও এই পাঠটি পড়ার সময় ওই পাঠগুলো আর একবার চর্চা করে নিতে পারো। ইতিহাসের নানা ঘটনা প্রবাহ বাঙালি জীবনকে প্রভাবিত করেছে বিভিন্নভাবে, তবে তারা আপন সত্তা বিসর্জন দেয়নি। জৈন, বৌদ্ধ, ব্রাহ্মণ, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বাঙালি তার আদিম ঐতিহ্য পুরোপুরি ত্যাগ করতে পারেনি। বট, তাল, তেঁতুল, তুলসী গাছ, কাক, পেঁচা, শালিক, শকুন ইত্যাদি পাখি, গাভী, শেয়াল, সাপ, টিকটিকি, ভূত, প্রেত, ডাইনি প্রভৃতিকে কখনো রোগের চিকিৎসা, কখনো বা শুভ অশুভ বোধের বিস্তার, কখনো সিদ্ধি সাফল্য কামনায় আদিকালের সংস্কৃতির ধারণাকে বহন করে চলেছে একালের বাঙালি। এছাড়া বাঙালি সংস্কৃতির আদিম উৎসের অনুসন্ধান করলে জীবনের সামগ্রিক রূপের যে পরিচয় পাওয়া যায়, তা যদি তুলে ধরি, তাহলেও আমরা দেখব বাংলার মানসিক ও আধ্যাত্মিক সংস্কৃতি ছিল। বাংলার সংস্কৃত বিদ্যা জয়দেব হতে আরম্ভ করে সংস্কৃত কবি, দার্শনিক ও পণ্ডিতদের কীর্তি, বৃন্দাবনের গোস্বামীগণ, নবদ্বীপ, ভাটপাড়া, বিক্রমপুর, কোটালীপাড়া, ত্রিপুরা, চট্টল, বিষ্ণুপুর প্রভৃতি বিভিন্ন কেন্দ্রের সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের পরম্পরা, নৈয়ায়িক ও শাক্তগণ, তান্ত্রিক আচার্যগণ, মধুসূদন, সরস্বতী প্রমুখ বৈদান্তিকগণ, বাংলার আধ্যাত্মিক পথ, বৌদ্ধ চর্যাপদ, বড়ু চণ্ডীদাসের কাব্যগুণ বা কাব্যসুধা। অর্থাৎ আমরা দেখব যে আমাদের বাঙালির যে মানসিক গড়ন এবং আধ্যাত্মিক চেতনা, একদিকে যখন তার জীবনযাপনের নানা অনুষঙ্গ থেকে উচ্চারিত, তখন
সেই সময়ে রচিত বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবগোষ্ঠীর দ্বারা প্রচারিত ধর্মদর্শন জীবনকে প্রভাবিত করেছিল। এমনকি সে সময়ে যে সাহিত্যিক রচনাগুলো, যার নাম আমরা একটু আগে বললাম, সেগুলোও অনেক সময় সামাজিক জীবনকে অনেক প্রভাবিত করেছিল। এরপরে আসছি আমরা খাদ্য ও আহার বিহার বিষয়ে। বাঙালি সংস্কৃতির বিশেষত্ব হলো খাদ্য তথা আহার বিহারের পদ্ধতিতে। বাঙালির সংস্কৃতির উৎসের দিকে তাকালে দেখা যায় তখন তারা বিভিন্ন রকম খাবার খেত। যেসব খাবারের মধ্যে উল্লেখযোগ্য ছিল মাছ, এবং এই মাছের মধ্যে উল্লেখযোগ্য ছিল ট্যাংরা, শিং, গজার, কই, মাগুর, টাকি, পাঙ্গাস। একথা আমাদের মনে রাখতেই হবে, নদীমাতৃক এই বাংলাদেশে যেমন রয়েছে নদী, তেমন জলাশয়, এবং এই জলাশয়ের মাছ বিভিন্ন রকমেরই হয় পানির গভীরতা অনুযায়ী। সেগুলি আমাদের এই বাংলা অঞ্চলের লোকেদের নিত্যদিনের রসনা নিবৃত্তিতে ব্যবহৃত হতো। যখন আসে এই মাছের কথা, নিশ্চয়ই রন্ধন ক্রিয়া নিয়েও আমাদের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। আদিকাল থেকেই বাঙালি ছিল ভোজন রসিক, ফলে রন্ধন ক্রিয়া তথা রান্নাবান্নায় তারা বিশেষ পটু ছিল। রান্নার ক্ষেত্রে তারা দক্ষতা ও বৈচিত্র্য এনেছিল। সে যুগের বাঙালি আহারে ৬৪ রকমের ব্যঞ্জন ব্যবহৃত হতো। বাঙালি সংস্কৃতিতে ধর্মীয় প্রভাব। ধর্ম তথা শাস্ত্রীয় বিধিনিষেধ মানুষের সাংস্কৃতিক জীবনের প্রায় 50% নিয়ন্ত্রণ করে, কখনো বিশ্বাস রূপে, কখনো সংস্কার রূপে, কখনো ঘরোয়া ও সামাজিক আচার আচরণে, কখনো আবার ন্যায় অন্যায় চেতনা ও দায়িত্ববোধ রূপে। ধর্মীয় বিশ্বাস ও সংস্কার ধর্মীয় বিশ্বাস ও সংস্কার সংস্কৃতিকে প্রভাবিত করে। জীবনের মূল্যবোধ প্রধানত ধর্মবোধ থেকেই আসে। ধর্মের সাথে আদিম বিশ্বাস সংস্কার একাত্ম হয়ে মানুষের আচার বিশ্বাস ও সংস্কারের বড় অংশ হয়ে উঠেছে। জৈন বৌদ্ধ শাস্ত্রীয় চিন্তাভাবনা আচার আচরণ একসময় জৈন বৌদ্ধ বাঙালির প্রাত্যহিক জীবনকে নিয়ন্ত্রণ করেছে। বাঙালি জীবনের অন্যতম উৎসব হচ্ছে বিবাহ আচার ও সামাজিক উৎসব। বিবাহের নানা আচার ও বিধিনিষেধ বাঙালির আদি সংস্কৃতি থেকে বর্তমান বাঙালি পেয়েছে। নৈতিক সামাজিক জীবনে গোত্র বিবাহ, বহুবিবাহ, অগোত্রীয় বিবাহ, বাল্য বিবাহ, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, ত্যাগ, তালাক প্রভৃতি বিধিনিষেধ সমাজে আদিকাল থেকেই প্রচলিত ছিল। এ সময়ে বাঙালিরা হাতিয়ারের ব্যবহারও শিখেছিল। সেকালের হাতিয়ারের মধ্যে লাঙ্গল, জোয়ার, ফাল, ইস্তা, দড়ি, মই, কোদাল, বর্ষা, বাটুল ইত্যাদি উল্লেখযোগ্য। আর নিত্য ব্যবহারের উপকরণের মধ্যে ঝুড়ি, কড়াত, চুপড়ি, চ্যাঙারি, হাঁড়ি, সরা, পাতিল, ঝিনুক, নারকেলের মালা, নল, পেটি, ঘটি, চাটি, ছাটা, বাখারি ইত্যাদি উল্লেখ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এত উপকরণের নাম উচ্চারণ করবার বা জানাবার একটি মাত্র উদ্দেশ্য, যে বাঙালির আদি যে জীবন ব্যবস্থা, সেই আদি জীবন ব্যবস্থার প্রতিফলন এখনো রয়েছে, সে কথাটি স্মরণ করিয়ে দেবার উদ্দেশ্যেই আসলে এই নামগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা নামের কারণে নিত্য ব্যবহারিক জীবনে এখনো যে জীবনকে এ ধরনের উপাদানগুলোই নিয়ন্ত্রণ করছে বা ব্যবহার করছেন এই বাঙালি, সে কথা আমাদের মনে রাখা জরুরি। অলংকার ও আয়ত। নারী পুরুষের উভয়ের অলংকার ব্যবহার বাঙালি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। নারীর ব্যবহার্য অলংকার হার, চুড়ি, নূপুর ইত্যাদি আদিম যুগ থেকে প্রচলিত। পুরুষদের ব্যবহার্য অলংকারের পরিচয়ও পাওয়া যায়। নারীরা কানে তালপাতার মাকড়ি এবং কোমরে সোনার তাগা পরতেন। বালা ও দুল ব্যবহারেও বাঙালির পরিচয় পাওয়া যায়। আয়ুধ শব্দের অর্থ অস্ত্রাদি। প্রাগৈতিহাসিক যুগে মানুষ জীবিকার জন্য পশু শিকারের জন্য যে অস্ত্রের ব্যবহার করে তাকে আয়ুধ বলে। প্রাচীনকালের মানুষ কখনো পাথর ঘষে, কখনো সুচালো অস্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। আবার অনেক সময়
গাছের ডালকে ধারালো করে কলম হিসেবে ব্যবহার করত, এমনকি বিষাক্ত দ্রব্যকেও তারা পশু শিকারের কাজে ব্যবহার করত। আর এগুলোই হলো আয়ুধ। প্রাচীনকালের বাঙালি নৃত্যগীত, সঙ্গীত চর্চা ও খেলাধুলায়ও ছিল যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ এবং পারঙ্গম। সংস্কৃতির অন্যতম প্রধান উপাদান নৃত্যগীত ও খেলাধুলায় নির্মল আনন্দ লাভের জন্য এবং চিত্তের সুখকর অনুভূতি সৃষ্টির জন্য আদিকাল থেকেই বাঙালি নৃত্যগীতি, সঙ্গীত চর্চা করত। দাবা খেলা সে যুগেও প্রচলিত ছিল। বাংলার লাঠি খেলা ও ক্রীড়া কসরত, রায় বেশে নাচ, পূজার সময় ঢাকি ঢুলিদের নাচ, পূর্ববঙ্গের আরতি নৃত্য, মেয়েদের ব্রত নৃত্য, অন্য প্রকারের নৃত্য এই বাংলায় প্রচলিত ছিল। বাংলার মুসলমানদের মধ্যে প্রচলিত ঈদ উৎসব, মহরমের অনুষ্ঠানেও নানাবিধ নৃত্য এবং কসরত পরিলক্ষিত হতো। প্রতিটি জাতির, প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব পোশাক পরিচ্ছদ এবং জীবিকা নির্বাহের জন্য পেশা। জীবন জীবিকার তাগিদে মানুষ বেছে নেয় নানান পেশা। বাঙালি আদিকাল থেকে জীবনের তাগিদে বিভিন্ন পেশার সঙ্গে সংযুক্ত হয়েছে। হরিণ শিকার, মাছ শিকার, নৌকা চালানো, মদ তৈরি করা, বলদ দ্বারা চাষাবাদ করা সেকালের বাঙালির কাছ থেকেই একালের বাঙালিরা লাভ করেছে। পোশাক পরিচ্ছদের ব্যাপারে বাঙালির সঙ্গে অন্যান্যদের পার্থক্য রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে পোশাক ব্যবহার হতো লজ্জা নিবারণ এবং শীত গ্রীষ্ম থেকে রক্ষা পাওয়ার জন্য। এজন্য সেকালের নারী পুরুষের পোশাকের মধ্যে অনেক মিল ছিল। তারা উভয়েই শাড়ি অথবা ধুতি পরতেন। শাড়ি ও ধুতির মধ্যে পার্থক্য ছিল। এই ছিল বাঙালির বিভিন্ন সাংস্কৃতিক যে উৎস সেগুলোর বর্ণনা। এখন এই বাঙালির যে পরিচয়, বাঙালির যে সাংস্কৃতিক উৎস, তার সাথে বর্তমান বাঙালির কেমন সম্পর্ক রয়েছে সেগুলো ভাবা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোমধ্যে যে অধ্যায়গুলো পড়েছি সেখানে লক্ষ্য করে দেখবে যে বাঙালির আজকের যে বাঙালি আদিকাল থেকে এ পর্যন্ত আসতে নানা বিবর্তন ঘটেছে, নানা জাতি যুক্ত হয়েছে। সুতরাং একথা ধ্রুব সত্য রূপেই ধরে নিতে হবে যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ যখন মিলেছে তখন তার সাথে সাথে সেই জাতিগোষ্ঠীর নিজস্ব আচার অনুষ্ঠানও সাথে করে থেকেছিল তাদের। সেগুলোই যখন একক বাঙালিতে পরিণত হয়েছে সকলে মিলে, তাই সকলের সংস্কৃতি মিলেই যেটি সংখ্যাগরিষ্ঠ লোক গ্রহণ করেছে সেটি পরবর্তী সময়ে বাঙালি সংস্কৃতির নাম নিয়ে আজও টিকে আছে। বাংলাদেশের সংস্কৃতিতে বিভিন্ন উপকরণের মিশ্রণ ঘটেছে। স্থানিক লৌকিক উপকরণের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের বহু উপকরণও সংমিশ্রিত হয়েছে। ধর্মীয় প্রভাবটিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান এবং সংখ্যাগরিষ্ঠদের ধর্ম হিসেবে ইসলামের প্রভাব এবং খ্রিস্টান প্রভাব মিলিত হয়েছে। আমরা বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস অনুসন্ধান করলে দেখতে পাবো যে এই অঞ্চলের সাংস্কৃতিক উপাদানের উৎপত্তির একটি কাল এবং স্থান আছে। এই সমস্ত উপাদানের বিকাশ ও বিস্তৃতির সময়কাল এবং প্রকৃতি আছে। এছাড়াও এখানকার সংস্কৃতি বিকাশের প্রবৃত্তির মধ্যে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির বিস্তার আছে এবং এই অঞ্চলের সংস্কৃতির ভূদৃশ্যের একটি রূপরেখা ও বৈশিষ্ট্য আছে। এভাবে এই অঞ্চলের সংস্কৃতির ইতিহাস অনুসন্ধানের জন্য ভূগোল, প্রত্নতত্ত্ব, জাতিতত্ত্ব, ভাষাতত্ত্ব, কৃষি ও বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের বাঙালি সংস্কৃতির উৎস বিষয়ে সামান্য আলোকপাত। চলো আমরা একটু জেনে নেই এই অংশটি থেকে তোমাদের জন্য
কোন কোন বিষয়ে একটু বেশি মনে রাখা দরকার, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উদাহরণ। এখানে প্রথমেই আমরা অবস্তুগত সংস্কৃতির কয়েকটি উদাহরণের কথা বলতে চাই। এরপরে বাঙালিকে শঙ্করজন বলা হয় কেন, এটি আমরা আগেও অধ্যায়ে পড়েছি। এরপরে বাঙালি সমাজে প্রচলিত কিছু লোকসঙ্গীতের নাম মনে রাখতে পারো। তারপরে মূলত বাঙালি সংস্কৃতির উৎস ভিত্তি কি ছিল, অস্ট্রিক দ্রাবিড় মঙ্গোলীয় জ্ঞান বিজ্ঞান তত্ত্ব ও মনন, এটির উত্তর হবে। আয়ুত কি, আয়ুত আমরা বাঙালির প্রাগৈতিহাসিক পটভূমিতেও পেয়েছিলাম, আমি তখনও বলেছিলাম যে কোথাও না কোথাও এর উত্তর থাকবে, এই অধ্যায়ে আমরা দিয়েছি। আয়ুত শব্দের শাব্দিক অর্থ অস্ত্রাদি, প্রাগৈতিহাসিক যুগে মানুষ জীবিকার জন্য, পশু শিকারের জন্য যে অস্ত্রের ব্যবহার করত তাকে আয়ুত বলা হয়। এমনি ভাবে আরো বেশ কিছু প্রশ্ন তোমরা ওখান থেকে দেখে নেবে, কারণ পুরো অধ্যায় জুড়ে অসংখ্য বিষয়ে আছে। যেহেতু বাঙালি সংস্কৃতির উৎসের ভিন্ন ভিন্ন নাম আছে, ভিন্ন ভিন্ন বিষয়ে, অর্থাৎ সামগ্রিক জীবন ব্যবস্থায় মানুষ তার সাংস্কৃতিক চর্চার মধ্যে যে বিষয়গুলো রাখে তার প্রতিটি বিষয় থেকে আমাদের প্রশ্ন হতে পারে। আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলছি। বাঙালি সংস্কৃতির উৎস সংক্ষেপে আলোচনা করো। বাঙালি সংস্কৃতির উদ্ভব, উৎস আর উদ্ভব কিন্তু এক কথা নয়। উৎস মানে হচ্ছে বিভিন্ন ধরন, যেমন নাচ গান, এই ধরনের, এইগুলো হচ্ছে উৎস। আর উদ্ভব হচ্ছে কিভাবে উদ্ভব ঘটেছে। যেমন একটু আগেও আমি একটু আলোচনা করছিলাম যে কেন বাঙালির সংস্কৃতিতে একটি সমন্বিত রূপ এসছে, সেটির আলোচনা প্রসঙ্গে আমরা আগেও জেনেছি যে এখানে যেহেতু বিভিন্ন জাতি ধর্মের মানুষ এসে মিলিত হয়ে একটি সমন্বিত রূপ বাঙালি জাতি, বাঙালি সংকর জাতি, তখন সেই জায়গা থেকে আমরা যদি কোনো গোষ্ঠী থেকে এসে যদি কোনো নির্ধারিত জাতিসত্তার কোনো অনুষ্ঠান আমরা বৃহত্তর বাঙালি গ্রহণ করে, তখন সেটি তার উদ্ভবের ইতিহাস হবে। কাজেই দুটো প্রশ্ন একটু আলাদা করে খেয়াল করবে। বাঙালি সংস্কৃতিতে ধর্মের প্রভাব কি, সেটির ক্ষেত্রেও আমরা একই কথা বলবো যে এই অঞ্চলটি ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ দ্বারা শাসিত হয়েছে, সে কারণেই এক এক ধর্মীয় গোষ্ঠী এক এক ধরনের সংস্কৃতির প্রভাব ফেলেছেন এই বঙ্গে, সেগুলো আমরা একটু আলোচনা করতে পারি। এবং এই আলোচনায়ও ছিল আমাদের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মীয় বোধ থেকে মানুষ বসবাস করে, তারা তাদের নির্ধারিত ধর্মের আলোকে সাংস্কৃতিক নানা নিয়ম আচার পালন করে। এই উত্তর আলোচনার ক্ষেত্রে এই প্রসঙ্গগুলো জরুরি। এরপরে বাঙালির নৃত্য গীত সঙ্গীত চর্চা খেলাধুলার বিবরণ দাও। তারপরে সংস্কৃতি কি, বাঙালি সংস্কৃতির বিকাশে পালদের ভূমিকা লেখো। আসলে এই পালদের ভূমিকা, এই প্রশ্নটি আমরা বাঙালির রাজনৈতিক ইতিহাসেও পাবো, বা ওই 3 যুগের পরিচয়ের ক্ষেত্রেও আমরা এটি পেতে পারি। অথবা এটিকে এই অংশে আনবার কারণ হলো আমরা যখন রাজনৈতিক ইতিহাস পড়েছি তখন হয়তো সংস্কৃতি বিষয়ক আলোচনা অত পরিপূর্ণতা পায়নি, কিন্তু যখন সংস্কৃতির বিকাশ আলোচনা করব তখন পাল আমলে কি কি সংস্কৃতির বিকাশ ঘটেছে, অর্থাৎ সেই সময় স্থাপত্য শিল্প কেমন ভাবে এগিয়ে গেছে, তখন সঙ্গীত চর্চা কেমন হতো, এগুলোর বিস্তারিত বিবরণ এই সংস্কৃতি চর্চার ইতিহাসে থাকবে। তারপরে লোক উৎসব কি, লোক উৎসব কি মানে আমরা যে উৎসব সম্পর্কে আলোচনা করলাম সেখানে দেখবে কিছু লোক উৎসবের নাম আছে। এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্নের ধরন একই হবে, বিষয় একই হবে, শুধু উত্তর লিখবার পরিধি বাড়বে। এবং বরাবরের মতো বলবো, এখানে বলবার সময়, এই উত্তরটি লিখবার সময় উদ্ধৃতির ব্যবহার বা যুক্তিতর্কের কোনো ব্যাপার থাকলে সেগুলো বিস্তারিত করে বলতে হবে। কথা আর নতুন করে তোমাদের আর কি বলবো। আর এই সংস্কৃতির বাংলা সংস্কৃতির উৎস বিষয়ে
বিস্তারিত জানার জন্য তো বই রয়েছে, আমরা শেষে নিশ্চয়ই সেই বইগুলো সম্পর্কেও আলোচনা করব। এবারে আসছি বাঙালির প্রাগৈতিহাসিক অনুষ্ঠানগুলোর বিষয়ে। বাঙালির প্রাগৈতিহাসিক অনুষ্ঠান বিষয়ে বলতে গেলে সময় নির্ধারণী কিংবা যুগ বিভাগ বিষয়ে আবারও একটু স্মরণ করা প্রয়োজন, যদিও আমরা ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে যুগ বিভাগ করেছি। প্রাগৈতিহাসিক অনুষ্ঠানটির কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না, কারণ ওই যুগে লিখন পদ্ধতি আবিষ্কৃতই হয়নি। সেটি তো আমরা গত ক্লাসেও পড়েছি যে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। সেখান থেকেই আমরা জেনেছি যে প্রাগৈতিহাসিক যুগের লিখিত কোনো বিবরণ পাওয়া যায় না। তারই সূত্র ধরে অনুষ্ঠানগুলোরও বিবরণ আমরা লিখিতভাবে পাবো না, সেটি স্বাভাবিক। সেজন্য আমাদের নির্ভর করতে হচ্ছে জীবাশ্ম, গুহাচিত্র, হাতিয়ার এবং ওই যুগের মানুষের ব্যবহার্য বিভিন্ন দ্রব্যাদির উপর। প্রাগৈতিহাসিক যুগের অনুষ্ঠানের পরিচয়ের সন্ধানে আমাদের দৃষ্টি দিতে হবে পাথর যুগের দিকে। পাথর যুগের আবার 3টি স্তর পাওয়া যায়, যথা পুরোপলীয় যুগ, মধ্যপলীয় যুগ ও নবপলীয় যুগ। একেবারে বন্যদশা অতিক্রান্তের পর মানুষ পাথর যুগে প্রবেশ করেছে। প্রাগৈতিহাসিক যুগের প্রথম স্তরটা হলো পুরোপলীয় যুগ। এ যুগে ব্যবহৃত পাথরের হাতিয়ারগুলো স্থূল, অমসৃণ ও অমার্জিত। পুরোপলীয় যুগ দীর্ঘস্থায়ী ছিল। এ যুগের মানুষের ব্যবহৃত দ্রব্যাদি জীবাশ্ম বিশ্লেষণ করে এ যুগের সময়কাল 50,000 বছর থেকে শুরু করে 15,000 বছর পর্যন্ত স্থায়ী ছিল বলে ধরে নেওয়া যায়। পুরোপলীয় যুগের অবসানের পর প্রায় 10,000 বছর পূর্বে বরফ যুগের অবসান হয়। বরফ যুগের অবসানের পর মধ্যপলীয় যুগের সূত্রপাত হয়। এক কথায় পুরোপলীয় ও নবপলীয় যুগের মধ্যবর্তীয় যুগ। এ যুগের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন গুহার হাড়পুর দিয়ে মানুষ হাড়পুর দিয়ে মাছ ধরা শিখেছে, গুহায় বসবাস করেছে এবং মৃতের সৎকার করেছে। নবপলীয় যুগে মানব সভ্যতার ভিত মজবুত হয়েছে। এ যুগের মানুষের বেঁচে থাকার অবলম্বন ছিল পাথর। মানুষ পাথরকে নানাভাবে করায়ত্ত করে এর দ্বারা উন্নত মসৃণ এবং ধারালো অস্ত্র তৈরি করেছে। কৃষিকাজ সহ নানাভাবে পাথরের ব্যবহার করেছে এ সময় মানুষ। প্রাগৈতিহাসিক যুগের অনুষ্ঠানগুলো একে একে আমরা জানবো এবার। বিবাহ ভোজ অনুষ্ঠান, কলাপাতায় গরম ভাত, গাওয়া ঘি, মৌরালা মাছের ঝোল, নালিতা শাক যে বাড়ির বউ প্রতিদিন পরিবেশন করে তার স্বামীকে বলা হতো পুণ্যবান। কিন্তু সামাজিক ভোজে, বিশেষত বিয়ের ভোজ অনুষ্ঠানে বরযাত্রীরা শাকসবজি, তরকারি পছন্দ করতেন না। প্রাকৃত পৈঙ্গল গ্রন্থের অন্যতম চরিত্র দময়ন্তীর বিয়ের ভোজে সবুজ বর্ণের পাত্রে ভাত তরকারি পরিবেশন করা হয়েছিল। পান খাওয়ার রীতি সম্পর্কে পণ্ডিতগণ অনুমান করেন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে এবং পূর্ব ও দক্ষিণ ভারতে পান পরিবেশনের রীতি আছে। পান, সুপারি এবং অন্যান্য মশলা আলাদা আলাদা ভাবে সাজিয়ে রাখা হয়। প্রাগৈতিহাসিক গ্রামীণ কৃষি জীবনের অনুষ্ঠান, সেই প্রাগৈতিহাসিক গ্রামীণ কৃষি জীবনের মাঠে হাল চালানোর প্রথম দিন, বীজ বোনার দিন, শালি ধান বোনার দিন, ফসল কাটার দিন, ঘরে বা গোলায় ফসল তুলবার দিন নানা প্রকার আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই পালিত হতো। তারপরে আছে গ্রাম দেবতার পূজা অনুষ্ঠান। শুধু প্রাগৈতিহাসিক যুগেই নয়, বর্তমানেও আমাদের গ্রাম জীবনে গ্রাম দেবতার পূজার প্রচলন আছে। বাংলার সেই আদিম যুগে গ্রামের বাইরে অর্থাৎ জনপদ সীমার বাইরে স্থান বা স্থান বলে কিছু জায়গা নির্দিষ্ট থাকতো, সেখানেই পূজা অর্চনা করা হতো। বিভিন্ন যাত্রা অনুষ্ঠান, ধ্বজা বা কেতন পূজার মতো নানা প্রকারের যাত্রাও বাংলার আদিবাসী ক্রমগুলোতে অন্যতম প্রধান উৎসব বলে গণ্য হতো। রথযাত্রা, স্নান যাত্রা, দোল যাত্রা প্রভৃতি ধর্মোৎসব মূলত তাদেরই। পরে ক্রমশ এসব অনুষ্ঠান আর্যীকরণ হয়েছে। লৌকিক ধর্মোৎসবে এ ধরনের যাত্রা, সচল নৃত্যগীত সহ সামাজিক ধর্মানুষ্ঠানের বিবরণ কৌটিল্যের অর্থশাস্ত্র ও প্রাচীন বৌদ্ধ সংযুক্ত নিকায় জানা যায়।
প্রিয় শিক্ষার্থী, আমি সময়ের সংক্ষিপ্ততায় হয়তো দ্রুত এই কথাগুলো বলে যাচ্ছি, কিন্তু তোমরা একটু স্মরণ করবার চেষ্টা করো যে আমরা বলেছি প্রাগৈতিহাসিক যুগের লিখিত কোনো দলিল তেমন পাওয়া যায় না। সে কারণেই আমরা যে উৎস থেকে এই তথ্যগুলো পেয়েছি, কখনো কখনো চেষ্টা করা হয়েছে কোন উৎস থেকে এই তথ্য পেয়েছি তারও নাম দেওয়া। যেমন আমরা বিভিন্ন গ্রন্থের নাম বলছি, বিভিন্ন উৎসবের কথা বলছি যা আজও বহমান, সেখান থেকে আমরা পেছনের দিকে কোনো না কোনো গবেষণা, কোনো না কোনো তথ্যপাতের ভিত্তিতেই সেগুলো সম্পর্কে সিদ্ধান্ত দিয়ে থাকি। এই যেমন সামাজিক ধর্মানুষ্ঠানের বিবরণ আমরা পেয়েছি কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে। ব্রত উৎসব, যাত্রা, ধ্বজা পূজা প্রভৃতির মতো ব্রত উৎসবও বাঙালির ধর্মজীবনের একটি বড় স্থান অধিকার করে আছে। এই ব্রত উৎসবের ইতিহাস সুপ্রাচীন ও প্রাক-বৈদিক আদিবাসী কোমদের সময় থেকেই প্রচলিত। বৈশাখে পুণ্যপুকুর ব্রত, শিব পূজা ব্রত, চম্পা চন্দন ব্রত, গোকুল ব্রত, অশ্বতপট ব্রত, হরিচরণ ব্রত, মধু সংক্রান্তি ব্রত, গুপ্তধান ব্রত, সন্ধ্যামণি ব্রত, বসুন্ধরা ব্রত, দশপুতুলের ব্রত, ধান গোছানো ব্রত, চাচাপান ব্রত, পৃথ্বী পূজা ব্রত, রণে ত্রয় ব্রত ইত্যাদি। জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলের ব্রত ইত্যাদি, ভাদ্রে ভাদুরীর ব্রত, তিল পূজারীর ব্রত, কার্তিকে কুলকুটি ব্রত, ইতপূজা ব্রত, অগ্রহায়ণে জম্পুকুর ব্রত, সেজুতি ব্রত, তুষতুষ্টি ব্রত, মাঘে তারণ ব্রত, মাখমণ্ডল ব্রত, ফাল্গুনে ইতকুমার ব্রত, বসন্ত রায় ও উত্তম ঠাকুর ব্রত, সম্পাদা ব্রত ইত্যাদি, আর চৈত্রে নক্ষত্রের ব্রত ইত্যাদি। তাহলে বাঙালি জীবন ব্রতের সাথে যে কিভাবে সংযুক্ত, নিশ্চয়ই তোমরা খেয়াল করছো যে প্রত্যেকটি মাসে আলাদা আলাদা ব্রত রয়েছে। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখা দরকার, ব্রতের সাথে নারীর সম্পর্ক অত্যন্ত গভীর। এরপরে আমরা হোলি উৎসব বা হোলক উৎসবের কথা পেয়েছি। এই উৎসবটি উত্তর ভারত ও বাংলাদেশেও সুপ্রচলিত। এই উৎসবের কথা চিমুত বাহনের দায়ভাগ গ্রন্থে উল্লেখ আছে। পণ্ডিতগণ অনুমান করেন দ্বাদশ শতকের আগে এই উৎসব বাংলাদেশ এবং বাঙালির মধ্যে প্রচলিত হয়েছে। এই হোলি উৎসবের বিবর্তন লক্ষণীয়। বাংলাদেশের ফাল্গুনী শুক্লা চতুর্দশী ও পূর্ণিমা তিথিতে হোলির সাথে যেসব আচার অনুষ্ঠান প্রচলিত ছিল তা মূলত কৃষি সমাজ ভিত্তিক। শস্য উৎপাদন কামনায় সে সময় এই উৎসবে নরবলি এবং লীলাময় নাচ গান ছিল উৎসবের প্রধান অঙ্গ। পরবর্তীতে নরবলির পরিবর্তে পশু বলি এবং হোমযজ্ঞ এর অঙ্গীভূত হয়। এরপরে আছে ঝোলন উৎসব, মনসা পূজা উৎসব, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবীর অনুষ্ঠান। এরপরে আছে শবর উৎসব, ষাট লক্ষ্মীর পূজা উৎসব, ষষ্ঠীর উৎসব, অম্বুবাচীর পালন উৎসব, ধর্ম ঠাকুরের পূজা অনুষ্ঠান, চড়ক পূজা উৎসব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উৎসবগুলো সাথে আরো একটু সময় ধরে আমরা যদি পেছনের দিকে যাই, তাহলে প্রাক আর্য ধ্যান ধারণা ও উৎসব, এটিকে আমরা যদি একটি বিষয় ধরে আলোচনা করি, তাহলেও দেখব প্রাক আর্য কৌম বাঙালি সমাজে বিভিন্ন দেবদেবীর পূজা উৎসবের পাশাপাশি সে সময়ের অধিবাসীরা ভূত প্রেতে বিশ্বাস করত। আরো বিশ্বাস করত পুনর্জন্মবাদে, প্রজনন শক্তি, জাদু শক্তি, প্রতীকের উপর দেবত্ব আরোপ করত তারা। পাশাপাশি তাদের শুভ অশুভ নিয়ন্ত্রণ কামনায় বিশ্বাস, ক্ষমতায় বিশ্বাস প্রভৃতি সবই তাদের ধ্যান ধারণার অন্তর্গত ছিল। মঙ্গল অনুষ্ঠানের শুরুতে অভ্যুদয়িক অনুষ্ঠানে মৃত পূর্বপুরুষের স্মরণ এবং তাদের পূজা এদের ধ্যান ধারণা থেকেই এসছে। বাঙালি হিন্দু সমাজে বিয়ের অনুষ্ঠানে হোম, সম্প্রদান, সপ্তপদী গমন, এছাড়া যেসব স্ত্রী আচার ও লোকাচার প্রভৃতি প্রচলিত, তার মূলেও ওই আদিম কৌম সমাজের অবদান। আর গুরুত্বপূর্ণভাবে একটি অনুষ্ঠানের কথা আমাদের স্মরণ করা প্রয়োজন, সেটি হলো টোটেম অনুষ্ঠান। টোটেম অনুষ্ঠান শিকারের সাথে সম্পর্কিত।
প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্যায়ের মানুষ ছোট ছোট পশু শিকার করলেও পর্যায়ক্রমে হাতিয়ার উন্নতির ফলে সে যুগের মানুষ বড় বড় পশু শিকার করতে শুরু করে। পাথরের উন্নত হাতিয়ারের ব্যবহারের পাশাপাশি হাত পেতে বল্গা হরিণ, বাইসন, হাতি প্রভৃতি প্রাণী শিকার করার কৌশল তারা আবিষ্কার করে। বড় পশুকেও তারা তাড়া করে জলাভূমিতে ফেলে এবং পাহাড়ের উপর থেকে নিচে ফেলে কিংবা গর্তে ফেলে হত্যা করত। তাছাড়া অনেক সময় বিশাল গর্ত করে তাতে কাঠের শুল পুঁতে রাখতো এবং গর্তের মুখে হালকা ডালপালা দিয়ে ঢেকে রাখতো। বন্য পশুরা ওই পথ দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে মারা যেত। প্রথমে সব গোত্র সকল প্রাণী শিকার করলেও পরে তারা শিকারের ধারণা পরিবর্তন করে, এর ধরনে পরিবর্তন আনে। পশু শিকার করার সময় তারা আনন্দ ফুর্তি করত। বিশেষ করে পুরোপলীয় মানুষের প্রিয় ছিল টোটেম অনুষ্ঠান। এই অনুষ্ঠান ভাবভঙ্গি ও আচরণ করত। তাছাড়া তারা শিকারী কৌশল অঙ্গভঙ্গির মাধ্যমে ফুটিয়ে তোলারও চেষ্টা করত। এই অনুষ্ঠানে তারা নেচে গিয়ে প্রার্থনা করত যাতে শিকারী পশুর সংখ্যা বৃদ্ধি পায় এবং শিকারী পশুরা বেশি করে তাদের হাতে মারা পড়ে। মূলত পশু শিকার কেন্দ্রিক যে অনুষ্ঠানাদি প্রাগৈতিহাসিক কালে পালিত হতো তাকে বলা হয় টোটেম অনুষ্ঠান। এই টোটেম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রাগৈতিক কালের অনুষ্ঠানের যে বিবরণ দিলাম তা শেষ করলাম। এবারে যথারীতি চলো একটু জেনে নেই কিছু প্রশ্নের নমুনা। প্রাগৈতিহাসিক যুগের অনুষ্ঠানগুলো কি কি? সেগুলো তো ইতিমধ্যে তোমরা জেনেছো যে টোটেম অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া, কৃষিভিত্তিক অনুষ্ঠান, বৃষ্টি নামানোর অনুষ্ঠান, বসন্তকালীন অনুষ্ঠান, ফসল লাগানোর অনুষ্ঠান, বলিদানের অনুষ্ঠান। তারপরে এই যে টোটেম কি, টোটেম অনুষ্ঠান কি, নবান্ন কি, ইত্যাদি। আরো অসংখ্য প্রশ্ন হবে, মানে যতগুলো প্রসঙ্গ আলোচিত হয়েছে তার সবগুলোই আসলে প্রশ্ন আকারে হতে পারে। এবং প্রাসঙ্গিকভাবে প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝো, প্রাগৈতিহাসিক যুগের অনুষ্ঠানগুলোকে কি, টোটেম অনুষ্ঠান কি, ফসল লাগানোর অনুষ্ঠান, নবান্ন অনুষ্ঠান, বলিদান অনুষ্ঠান, কিংবা আরো যে ধরনের অনুষ্ঠানগুলোর কথা আমরা এখানে জানলাম সবগুলোই প্রশ্ন আকারে হতে পারে। আর সর্বোপরি যে বিষয়গুলোকে নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়তো আমরা বলবো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলার প্রাগৈতিহাসিক অনুষ্ঠানগুলো স্বরূপ তুলে ধরো। আর সামগ্রিকভাবে তো আরেকটি প্রশ্ন হতেই পারে, প্রাগৈতিহাসিক অনুষ্ঠানগুলো কি কি। এই কি কি আর স্বরূপ তুলে ধরো দুটো কথা কাছাকাছি হলেও কিছুটা ভিন্ন রয়েছে। আমরা যখন শুধু অনুষ্ঠানগুলোর বর্ণনা দেব তখন হয়তো অনেকগুলো অনুষ্ঠানের নাম বলে তার রিচুয়াল সম্পর্কে বেশি না বললেও চলবে। অর্থাৎ এই অনুষ্ঠানগুলোর স্বরূপ কথাটির মধ্যে দিয়ে কিন্তু অনেক বিষয়, সেটি কেন করা হয়, কিভাবে করা হয়, এই অনুষ্ঠানগুলো করার মধ্যে দিয়ে মানুষের মনোজগতে কি পরিবর্তন আসে ইত্যাদি বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এখানে করা প্রয়োজন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, কৃষিভিত্তিক অনুষ্ঠানগুলোর বর্ণনা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দেশটি কৃষি প্রধান দেশ। আমরা বরাবরই জেনে আসছি যে কৃষি এদেশের মূল ভাবনা এবং এদেশের মানুষ জীবিকা নির্বাহ করে কৃষির উপরে ভিত্তি করে। এমনকি আমাদের শিল্প কারখানাগুলো যেগুলো গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্যের যে বিকাশ ঘটেছে তা কিন্তু কৃষি পণ্যকে ভিত্তি করেই। এবং যে কোনো শিল্প কারখানার যে শ্রমিক বা শিল্প কারখানার যে ধরনেরই শ্রম সেখানে অন্তর্ভুক্ত হোক না কেন, এই মানুষগুলো আসে কিন্তু একটি কৃষিভিত্তিক পরিবার থেকে এবং সেটি আজও অব্যাহত। সুতরাং বাঙালির কৃষিভিত্তিক অনুষ্ঠানগুলোর বর্ণনা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর এই বক্তৃতাটি থেকে বা স্লাইডগুলো থেকে দেখে তৈরি করে প্রত্যেকেরই সংশ্লিষ্ট যে বিশ্ববিদ্যালয় রয়েছে বা বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে সেখানে বিভাগের শিক্ষকদের কাছ থেকে দেখিয়ে নেবে। আর বইপত্র তো যথারীতি পড়বেই, যে বইগুলো এখানে ব্যবহার করতে পারো সেগুলো অন্যান্য যে পাঠগুলো নিয়েছে সেখানেও আছে। এখানে নতুন কিছু নেই, আগের বইগুলো তবু একবার মনে করিয়ে দিচ্ছি।
বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাস আদি পর্ব, বাংলা ও বাঙালির বিবর্তন, আদি অন্ত বাঙালি, বাঙালি সত্তার ভূত ভবিষ্যৎ, আদি বাঙালি নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, তারপরে প্রাচ্য দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সংস্কৃতি কথা, সংস্কৃতি নামক গ্রন্থ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে যে কোনো বই তোমরা এই পাঠের জন্য ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অল্প সময়ের ভিতরে দুটি বিষয়ই একসাথে আলাপ করবার ফলে বিস্তারিত আলোচনায় আর যাওয়া গেল না। তবু যে অধ্যায়ে দুটো আলোচনা হলো সেই অধ্যায়গুলো প্রত্যেকেরই চেনা। এই অনুষঙ্গগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো ভাবেই সামনে আসে। সুতরাং এই পাঠ দুটোর মধ্যে দিয়ে শুধুমাত্র আমাদের অনুভবে নতুন যা কিছু যুক্ত হয় তা হলো যে এগুলো আজকের নয়, অতি প্রাচীন কাল থেকেই আমাদের সত্তায়, আমাদের দৈনন্দিনে, আমাদের মেধা, আমাদের মননে এগুলো রয়েছে। তাই এই উপাদানগুলোর বা এই বিষয়গুলোর প্রাসঙ্গিকতা আজও যেমন আছে, আগামী বাঙালির জীবনেও তেমন ভাবে থাকবে। যদি কোনো কিছু বিনষ্টের দিকে এগিয়ে যায়, তা আমাদের রক্ষা করা দরকার নিজেদের আচরণের মধ্য দিয়ে এবং ওইসব সংস্কৃতির লালন পালনের মধ্য দিয়ে। আশা করছি তোমরা নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে নিজের আচরণের মধ্য দিয়ে, ব্যবহারের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে। তাহলেই টিকে থাকবে সংস্কৃতি। সংস্কৃতি মানেই তাকে প্রতিদিন চর্চার কারণ থাকে, চর্চা করতে হয় এবং এই চর্চার মধ্য দিয়েই চর্চার যে অনুভব বা রস সেটি প্রতিদিনের জীবনকে যেমন করে রঞ্জিত, তেমনি জাগায় কর্ম উদ্দীপনা এবং মানবিক মানুষ হিসেবে বেঁচে থাকার অনুপ্রেরণা। আজ শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। করোনার এই কালে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত নিয়ম কানুনের মধ্য দিয়েই প্রতিদিনের জীবন যাপন করো, এমন প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে।